প্রথমেই জানিয়ে দিব, ওসমান হাদির পর এবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ, নেতাকর্মীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ, রণক্ষেত্র ঢাকা। এরপর থাকছে, অবশেষে ধরা খেল ডন ফয়সালের ডান হাত রুবেল। 9 দিনের ডিম থেরাপিতে বেরিয়ে এলো হাদি হত্যার আসল রহস্য, জানা গেল শুটার ফয়সালের অবস্থান, বিপাকে বিএনপির মির্জা আব্বাস। এবং সবশেষে দেখবেন, ওসমান হাদির পর এবার টার্গেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, হাসনাত আবদুল্লাহ ও জাবের, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাসু জিএস সালাউদ্দিন আম্মার। ইনকিলাব মঞ্চের দেওয়া বার্তায় বলা হয়, জাবির ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। বিকেল 4টের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকিলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এর আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। এদিকে এ পরিস্থিতিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছিল অবস্থান কর্মসূচি। যমুনার সামনে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবিরের নেতৃত্বে 10 থেকে 12 জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় 70 থেকে 80 জন আন্দোলনকারী অবস্থান করছিলেন। এদিকে নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে দুপুর 1টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অবশেষে ধরা খেল হাদিকে সরানোর মাস্টারমাইন্ড ডন মাসুদের ডান হাত রুবেল। শত নাটকের পর 9 দিনের কড়া রিমান্ড শেষে সব সত্য ফাঁস করে দিয়েছে এই ঠান্ডা মাথার অপরাধী। আদালতে দাঁড়িয়ে প্রথমে সাধু সাজার চেষ্টা করলেও পুলিশের জেরার মুখে আর টিকে থাকতে না পেরে গড়গড় করে উগরে দিয়েছে সব গোপন তথ্য। রুবেলের এই স্বীকারোক্তির পর নড়ে চড়ে বসেছে প্রশাসনের বড় কর্তারা। মাসুদের এই ডান হাত শুধু একজন সহযোগী নয়, তার পরিচয় জানলে যে কারো চোখ কপালে উঠবে। কে এই রুবেল, আর তার পেট থেকে বেরিয়ে আসা তথ্যে কোন কোন রাঘব বোয়ালের মুখোশ খসে পড়ল, চলুন সেসব গোপন তথ্যই দেখে নেওয়া যাক আজকের আমাদের এই বিশেষ রিপোর্টে। এতদিন যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল এবং প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাজার হালে ঘুরছিল, তাদের দিন এবার ফুরিয়ে এসেছে। রুবেল আহমেদ নামের এই লোকটি নিজেকে খুব শেয়ানা মনে করত। সে ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে আজীবন পার পেয়ে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ওস্তাদের মার শেষ রাতে। গভীর রাতের ঘটনা, কেরানীগঞ্জের আঁটি নয়াবাজার এলাকাটায় রুবেল তার গোপন ডেরায় বেশ আয়েসেই ছিল। সে স্বপ্নেও ভাবেনি যে সিআইডির তুখর অফিসার তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। পুলিশ যখন তাকে খপ করে ধরে ফেলে তখন সে এক অদ্ভুত নাটক শুরু করে দেয়। সে এমন একটা ভাব ধরে যেন সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। পুলিশকে সে বারবার বোঝানোর চেষ্টা করে যে আপনারা ভুল মানুষকে ধরেছেন। রুবেল বলে, আমি তো একজন সাধারণ চাকরিজীবী ভাই, আমি আদাবরে থাকি, আমার সাথে কোনো অপরাধের সম্পর্ক নেই। তার এই কান্না ভেজা অভিনয় দেখে যে কেউ ধোঁকা খেয়ে যেত। মনে হচ্ছিল যেন সে দুনিয়ার সবচেয়ে নিরীহ মানুষ। কিন্তু পুলিশ তো আর কাঁচা কাজ করে না, তারা আগে থেকেই সব হাড়ির খবর নিয়ে মাঠে নেমেছিল। রুবেলকে যখন আদালতে তোলা হয় তখনও তার মুখে ছিল সেই একই বুলি। সে বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করে মায়া কান্না শুরু করে দেয়। কিন্তু তার এই কুমিরের কান্না বেশিক্ষণ টেকেনি। আদালত যখন তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেয় তখন তার চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়। এরপর শুরু হয় আসল অ্যাকশন। টানা 2 দফায় মোট 9 দিন তাকে পুলিশের বিশেষ মেহমানদারিতে রাখা হয়। আর এই 9 দিনের
কড়া ধোলাইতে কাজ হয়েছে জাদুর মতো। পুলিশের জেরার মুখে তার সব বাহাদুরি আর গলাবাজি নিমিষেই চুপসে যায়। এরপর সে যখন আবার আদালতে আসে তখন সে আর আজের সেই রুবেল নেই। রুবেল তখন সোজা তোতা পাখির মতো সব স্বীকার করতে শুরু করে। 164 ধারায় জবানবন্দিতে সে যা বলেছে তা শুনে আদালতের উপস্থিত সবাই চমকে গেছেন। সে নিজের মুখে স্বীকার করেছে যে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মিশনে সে ছিল অন্যতম প্রধান কারিগর এবং মাসুদের সব অপকর্মের সঙ্গী। এখন প্রশ্ন হল, এই রুবেল আসলে কে এবং তার খুঁটির জোর মূলত কোথায়? আর তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে এক পিলে চমকানো তথ্য। এই রুবেল কোনো সাধারণ ছিকে মাস্তান নয়, সে হল সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জিগরি দোস্ত বা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই সেই গোলাম রাব্বানী যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার কেলেঙ্কারির কথা। ভিসি ফারজানা ইসলামের কাছে ঈদ সালামির নামে 4 থেকে 6% কমিশন দাবি করে যে নেতা নিজের গদি হারিয়েছিল, এই রুবেল হল সেই নেতারই ছায়াসঙ্গী। শুধু তাই নয়, গোলাম রাব্বানীর বিরুদ্ধে ভুয়াভাবে এমফিলে ভর্তি হয়ে ছাত্রত্ব টিকিয়ে রাখা এবং টাকার বিনিময়ে পথ বাণিজ্য করার মতো জঘন্য সব অভিযোগ আছে। এমন একজন দুর্নীতিবাজ নেতার সাথে যার ওঠা বসা, তার চরিত্র যে ফুলের মতো পবিত্র হবে না তা তো বোঝাই যায়। রুবেল এতদিন এই হাই প্রোফাইল রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই পার পেয়ে আসছিল। সে ভেবেছিল তার বড় ভাইয়েরা তাকে সব বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু রিমান্ডের ঘরে যখন পুলিশ তাকে সাইজ করা শুরু করে তখন আর কোনো বড় ভাই তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। রুবেলের এই পতন প্রমাণ করে যে পাপের ঘড়া পূর্ণ হলে তা ভাঙবেই। রুবেলের জবানবন্দি থেকে জানা যায় এক হাড় হিম করা মাস্টার প্ল্যানের কথা। হাদিকে সরানোর ছক কিন্তু 2-1 দিনের নয়, আজ থেকে ঠিক 6 মাস আগে এই নীল নকশা তৈরি করা হয়েছিল। আর এই পরিকল্পনার জন্য তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ মাটি। তারিখটা ছিল 2025 সালের 21 জুলাই। শুটার মাসুদ ঢাকা থেকে বিমানে চড়ে সোজা চলে যায় সিঙ্গাপুরে। সেখানে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মিরপুরের ত্রাস ইলিয়াস মোল্লা এবং কাউন্সিলর বাপ্পি। সিঙ্গাপুর আর মালয়েশিয়া বর্ডারের এক আলিশান 5 তারকা হোটেলে তারা সবাই মিলিত হয়। 21 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত টানা 5 দিন ধরে চলে তাদের সেই শয়তানি বৈঠক। এসি রুমের ঠান্ডা হাওয়ায় বসে তারা ঠিক করে যে কিভাবে হাদিকে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় করে দেবে। কারণ হাদি তাদের দুর্নীতির সাম্রাজ্যে আঘাত করেছিল এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করত। তাই তাকে সরিয়ে দেওয়াটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। মানুষের জীবনের দাম তাদের কাছে ছিল মাত্র 55 লাখ টাকা। হ্যাঁ, রুবেলের তথ্যে জানা গেছে এই অপারেশনের বাজেট ছিল 55 লাখ টাকা। সিঙ্গাপুরের মিটিং শেষে যখন মাসুদ দেশে ফিরে আসে তখন তার সন্তানের নামে ব্যাংকে 55 লাখ টাকার এফডিআর খোলা হয়। তদন্তে এখন দিনের আলোর মতো পরিষ্কার যে এই টাকাই ছিল হাদিকে সরানোর পুরস্কার। টাকার লোভে অন্ধ হয়ে মাসুদ এবং তার দলবল এই জঘন্য কাজটি করতে একবারও বুক কাঁপায়নি। তারা ভেবেছিল টাকার গরমে সব কিছু চাপা দেওয়া যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে প্রকৃতি কাউকে ছাড়ে না। রুবেলের স্বীকারোক্তি সেই সত্যকে আবার সামনে নিয়ে এসেছে এবং তাদের মুখোশ খুলে দিয়েছে।